কলকাতা থেকে খুবই কাছাকাছি, মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমরা আজকে পৌঁছে গেছিলাম 108 শিব মন্দির দেখব বলে বর্ধমানের উদ্দেশ্যে। তো খুব বেশি সময় লাগেনি, মোটামুটি একটানা গেলে ওই 2 ঘন্টা 10-15 মিনিট মতন লাগে, কিন্তু মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, তাই ওই সব মিলিয়ে 2.5 ঘন্টা মতন আমাদের সময় লেগেছিল। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটু ওখানে গিয়ে ঘুরে আসবো, কারণ অনেকের মুখেই শুনেছিলাম যে বর্ধমানে 108 শিব মন্দিরটা নাকি খুব সুন্দর ওই জায়গাটা। তো তাই হঠাৎ করেই আজকে আবারও সব বন্ধুরা মিলেই প্ল্যান করে বেরিয়ে গেলাম, সারাদিন ঘুরবো আর তারপর ফেরার সময় আরেকটা অন্য জায়গায় যাব। মানে একই দিনে দুটো জায়গা আজকে আমাদের ভিজিট করার প্ল্যান আছে। আর রাস্তাটা শুধু দেখুন, মানে অনেকটা বেলাতে বেরিয়েছি, তাও চারপাশটা পুরো কুয়াশায় ভর্তি। তো বেলা বাড়তে বাড়তে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, আর ফাইনালি আমরা চলে এলাম পূর্ব বর্ধমানের নবাবহাট 108 শিব মন্দিরে। মন্দির খোলার সময় হচ্ছে এখানে সকাল 8টা আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়। আপনারা যদি ট্রেনে আসেন তাহলেও কোনো অসুবিধা হবে না, বর্ধমান স্টেশন থেকে টোটো করে আপনারা একদম এই মন্দিরের সামনে চলে আসতে পারবেন। আর গাড়ি নিয়ে এলে তো কোনো অসুবিধাই নেই, ভেতরেই পার্কিংয়ে অনেক ব্যবস্থা আছে, সুন্দর রেখে দেবেন। আর খুব বেশি পার্কিংও নয়, আমরা প্রায় অনেকটা সময় রেখেছিলাম, এক্স্যাক্ট টাইমটা মনে নেই, কিন্তু ওই 10 টাকা মতন পড়েছিল। এছাড়া ভেতরে এরকম ভোগ ঘরও আছে, যেখানে আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন, ইভেন দুপুরের লাঞ্চও সেরে নিতে পারেন। এছাড়া বাইরেও অনেক ছোট ছোট দোকান আছে, তো যেখানে ইচ্ছা খাওয়া দাওয়া করতেই পারেন। আর এই বাঁ সাইডে জুতো রাখার ব্যবস্থা আছে। চলুন মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশের আগে এরকম একটা স্টোরও আছে, যেখানে বিভিন্ন হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনারা পুজো দিতে চান তাহলে মন্দিরের ভেতরেই প্রবেশ করেই সামনে দেখতে পাবেন একটা ডালার দোকান আছে, ওখান থেকেই সবাই কিনছে পুজো সামগ্রী। এখানে 108 শিব মন্দিরের মধ্যে শুধুমাত্র একটি মন্দিরেই ঠাকুরমশাই আছেন, আর সেখানেই পুজো দিচ্ছে সবাই। আর বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো কোনো পুজো হয় না। আর এই যে এই ডালার দোকানটার কথাই বলছিলাম, এখান থেকেই সবাই কিনছে, ওই ফুল ধূপ আর একটা ফল এরকম দিয়ে দিচ্ছে। তবে গঙ্গাজল ঠঙ্গাজল কিছুই দেখলাম না দিল, তো আমরা তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো অসুবিধা হয়নি। আর চারপাশটাই খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো মনোরম পরিবেশ। আর ভালোই লাগবে একদিনের জন্য এরকম শীতের দিনে ছুটি কাটাতে, বেশ সুন্দর। আমরা একটা সানডে দেখেই এসেছিলাম, আর তার জন্যই একটু বেশ ভিড়ও ছিল, তবে অন্য দিনগুলো এলে হয়তো আর একটু ফাঁকাই থাকতো। তো চারপাশের পরিবেশটা আমার তো জাস্ট দারুণ লাগলো। আর মাঝখানে একটা বিশাল বড় বাঁধানো পুকুরও আছে, বেশ সুন্দর। মন্দিরে ঢোকার পরেই ডান হাতে যে শিব মন্দিরটা প্রথম দেখতে পাবেন, ওই মন্দিরেই পুজো নেওয়া হচ্ছে। আর বাকি মন্দিরগুলো আপনারা এমনি ঘুরে দেখবেন। মহাদেবের 108টা নাম প্রত্যেকটা শিব মন্দিরের মাথায় লেখা আছে, তো প্রত্যেকটাই মন্দির আমরা এক পাক পুরো ঘুরে দেখলাম, সবকটাই একসাথে দর্শন হয়ে গেল। মানে 108 মালা জপতে জপতেও আপনারা কিন্তু এই পুরো শিব মন্দিরগুলো দর্শন করে নিতে পারবেন। বেশ সুন্দর কিন্তু ব্যাপারটা, তাই না? মানে ঠাকুরের নামও হয়ে যাবে আর 108 শিব মন্দির দর্শনও হয়ে যাবে। আমাদের ইতিমধ্যে অর্ধেক শিব মন্দির দর্শন হয়ে গেছে, আর তারপরেই মন্দিরের
ঠিক উল্টো দিকেই এই পুকুরের পাশ থেকে শিব মন্দিরগুলো জাস্ট দারুণ লাগছিল। আর তারপরেই এখানে অন্নপূর্ণা মন্দির দর্শন করে নিলাম। এছাড়াও এরকম সাইডেও দুটো শিব মন্দির আছে অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই, আবার এর উল্টো দিকেও আছে এরকম দুটো শিব মন্দির আর পার্বতী মন্দির। তো এই দুটো দর্শন করে বাকি যে অর্ধেক শিব মন্দির এখনো বাকি আছে আমাদের দেখা, সেটা দেখব। চলুন। চারপাশটা মন্দিরে ঘেরা আর তার ঠিক মাঝখানে এত সুন্দর গার্ডেনিং করা হয়েছে। শীতকালে সব থেকে বেশি এটাই ভালো লাগে, বিভিন্ন রকমের ফুল ফোটে আর সেগুলো একসাথে যদি এভাবে ফুটে থাকে জাস্ট দুর্দান্ত লাগে। এই বাগান দেখতে দেখতে আমরা এবার মন্দিরের বাকি অর্ধেক অংশটাও দেখে নেব। আর এখান থেকে আবার টানা এক সারি শিব মন্দির শুরু হয়েছে। এখানে একটা নন্দী মহারাজেরও বেশ সুন্দর একটা বড় মূর্তিও দেখতে পেলাম। আর এখান থেকে আবার শিবের বিভিন্ন নাম লেখা আছে। আপনারা কিন্তু প্রত্যেক কটা নাম পড়তে পড়তে যাবেন, দেখবেন শিবের 108টা মন্দিরও দর্শন হয়ে গেল, তার সাথে সাথে 108টার নামও উচ্চারণ হয়ে গেল। মন্দিরের ভেতরে একটা ট্রাস্ট অফিসও আছে, আপনারা চাইলে মন্দিরের উন্নয়নের জন্য কিছু ডোনেট করতে পারেন। আমাদের তো 108 মন্দির দর্শন করা কমপ্লিট হলো, আর আমরা এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর যাব রাবড়ি গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামটার আসল নাম হচ্ছে গাংপুর, এটা হুগলি ডিস্ট্রিক্টেই পড়ে, তবে এটা রাবড়ি গ্রাম নামেই বেশি প্রচলিত। শিব মন্দির দর্শন করে এখানে আসতে আমাদের বেশ অনেকটাই সময় লেগে গেছে। আর এখানে একটা মজার ব্যাপার হলো, এই গ্রামে বেশিরভাগ বাড়িতেই রাবড়ি বানানো হয়। আর শীতকালে তো যেমন তেমন, কিন্তু গরমকালে এই রাবড়ি বানানো কিন্তু ভীষণ কষ্টকর। নলেন গুড়ের এখন নাকি? না মানে নলেন গুড়ের বললে তো করে দেবো, না বসতে হবে। করে রেখেছি ওইটা করে কত করে আছে এই রাবড়ি? 300 টাকা। কত করে? 300 এখানে আপনারা যাদের যাদের বাড়িতে রাবড়ি হয় এরকম ঘুরে দেখতে পারবেন, ইভেন কেনার আগে টেস্টও করতে পারবেন। তো আমরাই এরকম ঘুরে দেখছি যে কোথা থেকে নেওয়া যায়। চিনির রাবড়িটা তো 300 টাকা করে, তবে গুড়ের রাবড়ি দামটা অনেক বেশি, প্রায় 400-450 মতন দাম। এছাড়া ঘিও পাওয়া যায়, যেটাও খুব দারুণ হয়। আর ফাইনালি এখন রাবড়িটা কাটা হচ্ছে, মানে রাবড়ি কাটার প্রসেসটা শুধু দেখুন কি সুন্দর লাগবে। ছুরি দিয়ে সাইজ করে করে একদম কেটে, আর লাস্টে যে ঘন দুধটা থাকছে তার মধ্যে রাবড়িটা ভিজিয়ে দিচ্ছে। মধ্যে এখন চিনি বা গুড় কোনোটাই কিন্তু মেশানো নেই, যে যেরকম নেবে সেরকম চিনি বা গুড় দিয়ে সেটা মিশিয়ে রেডি করে ওনারা দেবে। এখন আপাতত এটাকে দুধের মধ্যে ভেজানো হচ্ছে, তো আমরা গুড়েরটাই নিলাম, কারণ শীতকালে গুড়ের রাবড়িটা খেতেই বেশি ভালো লাগে। চিনিরটা তো 12 মাসই পাওয়া যায়, তবে গুড়ের রাবড়িটা সঙ্গে সঙ্গে খেলে কিন্তু টেস্ট পাওয়া যায় না, ওটা জাস্ট একদিন পরে খেতে হয়, তাহলে একদম ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায় মিষ্টিটা। আমরা মা কালী রাবড়ি ভান্ডার থেকে রাবড়িটা নিয়েছিলাম, আপনারা চাইলে বাড়িতে বসেও অর্ডার করে নিতে পারেন, ওনারা পৌঁছে দেবেন। ফাইনালি এখন প্রায় সন্ধে হতে আসছে, আর আমাদের সারাদিনে ঘোরার পর্ব তো আজকের মতো এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।